এই যে ডাক্স চক্র বা ডাক্স যেগুলো মানে মানে আপনাদের কি রোল? আপনারা চুপ কেন? আগের তুলনায়, কংগ্রেসের আগের তুলনায় বর্তমান স্থিতি খুব দুর্বল, এটা কেন? যার আরেকটা জন্য প্রশ্ন আপনার থেকে সরাসরি জানতে চাইবো যে কংগ্রেসের দলীয় কোন দল, যেটা যে হোজাই জেলার সবাই বলে যে বিশ্বজিৎ পন্থী এবং স্বপনকর পন্থী যেটা। নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমসের অনুষ্ঠান মুখোমুখি। আজ মুখোমুখি অনুষ্ঠানে আমরা মুখোমুখি হব লামডিংয়ের সকলের পরিচিত হোজাই জেলার কংগ্রেস দলের সভাপতি মিস্টার বিশ্বজিৎ রায় চৌধুরী। নমস্কার, নমস্কার। ওয়েলকাম টু লামডিং টাইমস। প্রথমে আমি আপনার থেকে জানতে চাইব আপনার এই যে কংগ্রেস দলের যে জার্নি, তো আপনার কংগ্রেস দলের জার্নিটা সম্বন্ধে একটু শর্টলি আমাদের দর্শকদের বলুন। আমি প্রকৃত অর্থে ছাত্র রাজনীতির আগেই মুক্ত রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলাম। তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 9-10। সেই সময়ে ভারতবর্ষের চতুর্দিকে কংগ্রেসের জোয়ার, আসামে কংগ্রেসের জোয়ার। আমরাও কংগ্রেস পরিয়ালকে, আমার বাবা বা দাদারা কংগ্রেসের আদর্শে আদর্শিত, বিশ্বাসী। সেইভাবে আমি ব্যক্তিগতভাবে কংগ্রেস দলের সাথে জড়িয়ে যাই। পরবর্তীতে যখন আমি মেট্রিক পাস করে কলেজে যাই, সেখানে ছাত্র রাজনীতিতে যখন হাতেখড়ি হয়, সেখানে আমি এনএসইউআইয়ের একজন সদস্য ছিলাম। পরবর্তীতে লামডিং মহাবিদ্যালয়ের যে নির্বাচন হয়, সেখানে আমি এনএসইউআই থেকে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম। কমিটি গঠন করে দেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষ থেকে, সেখানে আমি জিএসের দায়িত্বে ছিলাম। পরবর্তীতে আমি এনএসইউআইয়ের লামডিং ইউনিটের সভাপতির দায়িত্ব আমি পাই। তারপরে আমাকে যুব কংগ্রেসের হোজাই জেলার সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। তখন আনডিভাইডেড নগাঁও জেলা ছিল, অবিভক্ত নগাঁও জেলা। পরবর্তীতে আমাকে লামডিং পৌরসভা থেকে আমাকে প্রার্থিত্ব দেওয়া হয়। 2017 সনে আমাদের যে সর্বোচ্চ পদ ব্লক লেভেল, আমাকে ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আমি প্রায় 3 বছর অতিক্রম করে গিয়েছি। আমি বর্তমান হোজাই জেলা কংগ্রেস কমিটির সভাপতি। বর্তমান বিজেপি সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো, তো এই ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, যে আপনি কি সন্তুষ্ট? কাজ তো লামডিং সমষ্টিতে বা বিশেষ করে লামডিংয়ের এই অঞ্চলে কি হচ্ছে আপনারাও দেখছেন, আমরাও দেখছি। অ্যাজ পার স্পেসিফিকেশন আপনি যদি কন্ট্রাক্টরকে বলেন যে কাজটা কি এসেছে, লেংথ কত, ব্রেথ কত, ডাব্লিউবিএমটা কত সেন্টিমিটার হওয়ার কথা ছিল, হয়েছে কি না, যদি প্রকৃত অর্থে দেখেন, কাজগুলো সম্পূর্ণভাবে 40% কমিশনের মাধ্যমে কাজগুলো হয়েছে। আমি যতটুকু জানি, সমগ্র লামডিংয়ের রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার নিজের ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ডের এই যে সংলগ্ন একটা ব্রিজ হয়েছে, আপনারা দেখবেন আজ থেকে 9 বছর আগে বা 8 বছর আগে যখন একটা খুব বন্যা প্লাবন হয়েছিল, বড় বড় কুন্দা এসে ব্রিজটাকে ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমি সেখানে কমপ্লেন করেছিলাম, কিন্তু পরবর্তীতে মেরামত করে সেই ব্রিজ দিয়ে কিন্তু এখনও গাড়ি চলছে। আমার বাড়ির পাশের রাস্তাটা 3-3 বার কনস্ট্রাকশন করা হয়েছে, 3-3 বার ভেঙে গিয়েছে, এখন আবার তৈরি করা হয়েছে। লামডিং সিভিল হসপিটালের ঠিক যে উপরের জায়গাটা, এই আপনার পোস্ট অফিসের ঠিক সাথের জায়গাটা, আপনারা দেখবেন যে 5 থেকে 6 বার শুধু কাজ চলছে। গভর্নমেন্টের টাকাগুলো আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের যে কাজ করে যে ফল পায়, সেই টাকাগুলো দিয়ে গভর্নমেন্ট কাজ করার চেষ্টা করছে। কিন্তু বিশেষ করে আমি লামডিং সমষ্টির কথা বলবো, লামডিংয়ে যে সমস্ত কাম হয়েছিল এগুলোতে ভাইস ভার্সা হয়েছে, কমিশন রাজ চলছে। কেন লামডিংয়ে আমি স্পষ্ট প্রশ্ন করব যে দেখুন, আপনাদের কংগ্রেস আমলে তো রাস্তাঘাটটা অনেক ছিল, মানে পাকা ছিল না, অনেক রাস্তাঘাটে ছিল না, কিন্তু বিজেপি আমলে দেখা গেছে যে লামডিংয়ের অলিয়ে গলিয়ে গাঁওগঞ্জে রাস্তা পাকা হয়েছে, লামডিং স্টেশন প্রজেক্ট হচ্ছে, লামডিংয়ে স্টেডিয়াম হচ্ছে, লামডিংয়ে একটা বিশাল বড় হসপিটাল হচ্ছে, তো লামডিংয়ে অরুণোদয় পাচ্ছে, লামডিংয়ে না সব জায়গায় পাচ্ছে, স্পেশালি লামডিংয়ে পাচ্ছে। তো এরও কি এগুলো কি ডেভেলপমেন্ট কাজ না নাকি? এগুলো ডেভেলপমেন্ট কাজ না আমি বলবো না, কিন্তু অরুণোদয়টাই কিন্তু মানুষের সমাধান নয়। যে আমি মহিলাদেরকে 1250 টাকা একটা দিলাম, আর সেই ঘর থেকে একটা গ্যাসের সিলিন্ডার 1100 টাকা দিয়ে কিনতে হলো। আজকে যদি রান্নাঘরে আমার মা বোনেরা যারা থাকে তারা বলতে পারবে যে রান্নাঘরের কি অবস্থা। কিন্তু সরকার অনেক জায়গায় স্কিম দিচ্ছে, অনেক জায়গায় কাজ হচ্ছে, কিন্তু অতি নিম্নমানের কাজ, বিশেষ করে লামডিংয়ের কথা আমি বলছি, আমি অন্য জায়গায় জানি না। লামডিংয়ে অতি নিম্নমানের কাজ লামডিংয়ে হচ্ছে, যার জন্য আজকে রাস্তা তৈরি করছে, হয়তো 3 মাসের পরে রাস্তা ভেঙে যাচ্ছে। এগুলো যদি মানুষের মধ্যে সজাগতা না আসে, আপনারা দেখবেন, আমার মনে হয়
যে লামডিংয়ে বর্তমান লামডিং সারা আসামের মধ্যে ড্রাগসের একটা চক্র। সারা আসামে লামডিংকে মানুষ আগে স্পোর্টসের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে বা সাংস্কৃতিক জগতের মাধ্যমে লামডিংকে চিনত। বর্তমান টিভি নিউজ পেপার খুললেই দেখবেন যে লামডিংয়ে শুধু ড্রাগসের মাফিয়া। এই সরকার পক্ষে যারা রয়েছে, লামডিং আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া মহোদয়কে আমি অনুরোধ করব, আপনারা ব্যাপারটা দেখবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, বিধায়ক মহোদয় রয়েছেন, আমি ওনাকে অনুরোধ করব, সাধারণ জনসাধারণকে। লামডিংয়ের এই যে ড্রাগস চক্র, মানে আপনাদের কি রোল? আপনারা চুপ কেন? আমরা কোনো মতেই চুপ নই। আমরা জেলা পর্যায়ে, আমরা মণ্ডল পর্যায়ে বা আমরা সমষ্টি পর্যায়ে, আপনি যদি দেখতে পারবেন আসামের মধ্যে একমাত্র লামডিং আরক্ষী থানা যেখানে মুখ্যমন্ত্রীর নামে আমরা কেস করেছিলাম, তার কপিটাও আমার কাছে রয়েছে। আমরা এফআইআর লঞ্চ করেছিলাম আসামের মুখ্যমন্ত্রীর নামে। কোনো জায়গায় করেছে হলো কি না আমি জানি না, কিন্তু কোনো জায়গায় রিসিভ কপি পাইনি। কিন্তু লামডিংয়ে আমরা মুখ্যমন্ত্রীর এগেনস্টে কেস করে কিন্তু আমরা রিসিভ কপিটাও সেখান থেকে নিয়েছিলাম। যে অরাজকতা, বিশেষ করে লামডিং নিয়ে আমি বলবো, আমি অন্য জায়গার কথা বলবো না, কারণ হোজাই জেলার লামডিং সমষ্টিতে আমার বাড়ি। এই 3টা সমষ্টি নিয়ে আমার কার্যকলাপ চলছে বিগত 3 বছর ধরে। ভয়ঙ্কর অবস্থা। আজকে স্মার্ট মিটারের কথা বলুন, যে স্মার্ট মিটার গুজরাটের কোম্পানি আদানি কোম্পানি বানিয়েছে, গুজরাটে কিন্তু সেই স্মার্ট মিটার ব্যবহার করা হয় না। আসামের প্রত্যেকটা জায়গাতে আজকে স্মার্ট মিটার মানুষকে কিন্তু জরুলা গুরুলা খাওয়াচ্ছে। যে পুরো জেলা বা লামডিংয়ে দেখা গেছে যে কংগ্রেসের দুর্বল স্থিতি। আপনি দেখুন আজকে এনএসইউ বলুন, আপনাদের কংগ্রেসের যে মানে সংগঠনগুলো আছে, এনএসইউ বলুন, মহিলা কংগ্রেসে বলুন, বা আপনাদের সংগঠন যেগুলো আছে আর কি, দেখা গেল যে আগের তুলনায়, কংগ্রেসের আগের তুলনায় বর্তমান স্থিতি খুব দুর্বল। এটা কেন? এটা অনেক জায়গায় আপনার কথাটার সাথে আমি একমত। আপনি লক্ষ্য করবেন, সংগঠনটাকে যখন আমরা বিভিন্ন দিক থেকে সাজিয়ে আনি, সেই সময় বিজেপির কিছু গুন্ডা টাইপের কিছু মানুষ, বিগত তার জ্বলন্ত উদাহরণ বিগত পৌরসভা নির্বাচন লামডিং টাউনে, আমরা একদম হলফ করে বলতে পারি যে বিগত পৌরসভা নির্বাচনে লামডিংয়ের 13টা ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থীগুলো সব থেকে ভালো প্রার্থী ছিল। বিজেপি যখন দেখেছে তাদের জিতার কোনো চান্স নেই, তারা আমাদের ক্যান্ডিডেটগুলোকে জোর জবরদস্তি ঘরে ঢুকে হুমকি দিয়ে, আজকে হয়তো নমিনেশন সাবমিট করলো কংগ্রেসের হয়ে, আগামী কালকে নমিনেশন উইথড্রর হয়তো লাস্ট ডেট, তারা জোর জবরদস্তি মানুষের ঘরে ঘরে আমাদের ক্যান্ডিডেটের ঘরে গিয়ে তার উদাহরণ আমি নিজে। মানে আপনি বলতে চাইছেন যে বর্তমান কংগ্রেসের সংগঠনে সেই ধরনের মানে যে ম্যান পাওয়ার বা সেই ধরনের সাংগঠনিক দুর্বলতার পিছনে বিজেপির হুমকির একটা কারণ মেনলি, সব থেকে প্রত্যক্ষ কারণ এটাই। কিন্তু পৌরসভা নির্বাচনে, যখন পৌরসভা নির্বাচন, তখন আপনারাই সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আমরা নির্বাচন বয়কট করব। তারপরে আবার দেখা গেল আপনারা নির্বাচন খেলেছেন, হেরেছেন। হঠাৎ করে চেঞ্জ কেন? আমাদের যে পরিকল্পনা ছিল, একটা সময় আমরা দেখেছিলাম যে পৌর বোর্ড 100% আমরা পৌর বোর্ড গঠন করব। পরবর্তীতে আধা ঘন্টা পরে দেখি লামডিং শহীদ ময়দানে আমাদের ক্যান্ডিডেটকে জোর জবরদস্তি, তো আগে কী করেছে আমরা জানি না, বিতর্কত কথা, বিজেপিতে জয়েন করে নিল। এইভাবে আমাদের মানুষগুলোকে, একজন ক্যান্ডিডেটের সাথে 10 জন 15 জন 20 জন 25 জন করে মানুষ থাকে, কর্মী থাকে, তাদেরকে জোর জবরদস্তি ভয় দেখানো হয়েছিল, ভীতি প্রদর্শন করা হয়েছিল। আরেকটা প্রশ্ন আপনার থেকে সরাসরি জানতে চাইবো যে কংগ্রেসের দলীয় কুন্দল, যেটা আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পেয়ে থাকি, যে আপনাদের মধ্যে দলীয় কুণ্ডল লবিবাজিটা খুব বেশি। স্পেশালি সংবাদ মাধ্যমে যে দেখেছি আপনাদের যে হোজাই জেলার, সবাই বলে যে বিশ্বজিৎপন্থী এবং স্বপনকরপন্থী, যেটা সেই সংবাদ মাধ্যমে অলরেডি প্রকাশ হয়েছে, চেয়ার নিয়ে মারামারি হয়েছে। এই যে দলীয় কুন্দল আপনাদের মধ্যে, কংগ্রেসের মধ্যে, এই ব্যাপারে স্পষ্ট মত আমাদের লামডিং টাইমসের মুখোমুখি অনুষ্ঠানে কি বলবেন?